আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আনন্দ মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। এমনিতেই দিল্লির বাতাস এখন ধোঁয়াশায় ভারী থাকে দিনের বেলাতেও, তার উপর নেমেছে শীতের সন্ধ্যা। একটু আগে প্রধানমন্ত্রী তার একদিন আগে ফিরেছেন জর্ডান, ইথিওপিয়া এবং ওমান সফর শেষ করে দেশে। দিল্লিতে ফিরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে গেছেন একটু আগে, এটাই নিয়ম। বিদেশ থেকে ফেরার পর বিদেশ সফর শেষে ফিরে এসে রাষ্ট্রপতিকে সফরের ব্যাপারে জানানোটা হচ্ছে নিয়ম। তো তিনি চলে যাওয়ার, মোদী সাহেব, আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে চলে যাওয়ার আধ ঘন্টার মধ্যে কুয়াশা ভেদ করে এক ঝাঁক গাড়ি এসে ঢুকলো রাষ্ট্রপতি ভবনের বিশাল চৌহদ্দিতে। ভবনের প্রবেশ পথে একে একে নিঃশব্দে এসে দাঁড়ালো গাড়িগুলো। তাদের মধ্য থেকে নেমে এলেন আরোহীরা, ভারতের 3 বাহিনীর 3 প্রধান। তারা একসঙ্গে ভবনের ভেতরে ঢুকলেন। প্রশস্ত বিরাট হলঘর, সেখানে আগে থেকে বসে আছেন দুজন, তাদের দুজনেই পরিচিত মুখ। একজন ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল অনিল চৌহান এবং অপরজন ভারতের এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল। আগন্তুক 3 বাহিনী প্রধান গিয়ে ঘরে এসে তারা তাদের আসন গ্রহণ করলেন। প্রায় সঙ্গে সঙ্গেই বাড়ির ভেতর থেকে ঘরে এসে ঢুকলেন লেফটেন্যান্ট কমান্ডার যশস্বী সোলাঙ্কি। তিনি, যশস্বী সোলাঙ্কি, দেশের রাষ্ট্রপতির প্রথম মহিলা এডিসি বা অ্যাসিস্ট্যান্ট ডে ক্যাম্প। এডিসি ঘরে প্রবেশ করে এক পাশে অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়াতে না দাঁড়াতেই তার পেছনেই প্রবেশ করলেন উজ্জ্বল সাদা শাড়ি পরে, তার সঙ্গে সঙ্গেই প্রবেশ করলেন উজ্জ্বল সাদা শাড়ি পরনে এক সাধারণ চেহারার অসাধারণ মহিলা, ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। ঘরে উপবিষ্ট সেনাকর্তারা সবাই উঠে দাঁড়িয়ে অভিবাদন করলেন। রাষ্ট্রপতি মহোদয়াও হাত জোড় করে প্রতি অভিবাদন জানালেন। যে যার আসন গ্রহণ করলেন। তারপর মিনিট 15 ধরে কথাবার্তা চলল, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা। অজিত ডোভাল এবং অনিল চৌহান অল্প কথায় বুঝিয়ে দিলেন কিভাবে ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে বাংলাদেশ, সেখানকার জঙ্গিতন্ত্র, সেখানকার সরকারের ভারতের বিরুদ্ধে শত্রুতা। এই একই কথা কিছুক্ষণ আগে রাষ্ট্রপতিকে জানিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বয়ং। পরিস্থিতি জানেন বলে সিডিএস ও এনএসএ যখন সব বর্ণনা করছেন, রাষ্ট্রপতি মহোদয়া মাথা নেড়ে সমর্থন করছেন। তারপর একসময় তিনি বললেন, আপনাদের মতো আমিও মনে করি এবার ব্যবস্থা নেয়ার সময় এসে গেছে। ব্যবস্থা নেয়ার মানে বড় কোনো ব্যবস্থা, যেটা সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এখতিয়ারভুক্ত। তিনি বললেন, অর্থাৎ সামরিক ব্যবস্থা নেওয়ার কথা। কবে, কখন, কিভাবে আপনারা অপারেশন করবেন, সার্জিক্যাল স্ট্রাইক করবেন না যুদ্ধ, কোনটা করবেন তা নির্ধারণ করার পুরো অধিকার আমি আপনাদের বিবেচনার উপরে ছেড়ে দিচ্ছি। রাষ্ট্রপতির অনুমোদন পাওয়া হলো, বৈঠক আপাতত শেষ। যে যার মতো বেরিয়ে এলেন রাষ্ট্রপতি ভবন ছেড়ে। সেনাবাহিনীর 3 প্রধান অজিত ডোভাল ও অনিল চৌহানের পরবর্তী গন্তব্য সাউথ ব্লকের আর্মি হেডকোয়ার্টার বা AHQ। সেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অপেক্ষা করছেন। এবার তার সঙ্গে কথা বলে চূড়ান্ত রণকৌশল আর একবার ঠিক করে নেয়া সেইটা করা হবে। সেই বৈঠক সেরে 3 বাহিনী প্রধান এবং সিডিএস চৌহান যাবেন সেনাবাহিনীর প্রধান কার্যালয় সেনা ভবনে নয়াদিল্লিতেই। প্রিয় দর্শক, গত পরশু আমি একটি এপিসোড করেছিলাম যার শিরোনাম ছিল, ভারত কি এখনো চুপচাপ দেখতেই থাকবে? ইনকিলাব মঞ্চের ওসমান আলী হত্যাকাণ্ডের পর বাংলাদেশের সরকারের প্রত্যক্ষ প্ররোচনা ও মদতে যেভাবে ভারতের বিরুদ্ধে তীব্র কুকথার আক্রমণ চলছে, যেভাবে ভারতীয় হাই কমিশনকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে, যেভাবে হিন্দুরা নতুন করে ও আরো বড় করে
আক্রান্ত হচ্ছে, যেভাবে দীপু দাস নামের হিন্দু যুবককে ইসলাম অবমাননার মন গড়া ও মিথ্যা ধোয়া তুলে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এসব দেখে ভারতের সহ্যের সীমা টুটেছে। সবচেয়ে ভয়ঙ্কর হলো কোনো ঘটনাতেই কোনো গ্রেপ্তার নেই। একটু ভুল বললাম, দীপু দাসের হত্যার ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। কে জানিয়েছেন এই গ্রেপ্তারির ঘটনা? পুলিশ নয়, সরকারের কোনো দপ্তর নয়, জানিয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা ইউনূস মিয়া, মোহাম্মদ ইউনূস। তিনি কেন? রাষ্ট্রপতির সবুজ সংকেত পাওয়ার খবর কি তার কানে গেছে? তাতে কি শেষ রক্ষা হবে? শান্ত হবে ভারত? আমার সেই প্রতিবেদনে আমি এটাও বলেছিলাম, ভারতের সর্বোচ্চ রাজনৈতিক ডিসিশন মেকিং বডিতে আলোচনা চলছে, আরো কিছুটা অপেক্ষা করা হবে, নাকি এখনই উচিত শিক্ষা দিতে ব্যবস্থা নেওয়া হবে? এই সিদ্ধান্ত নেয়ার ব্যাপারটা তখনও আলোচনার মধ্যে ছিল। গতকাল রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী ফিরে এসে যে সাক্ষাৎ করেছেন, তারপর 3 বাহিনীর প্রধান, সিডিএস ও এনএসএর একযোগে ও একত্রে সাক্ষাৎ করা বুঝিয়ে দিয়েছে বাংলাদেশকে কি ধরনের শিক্ষা দেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারত। কি সেই সিদ্ধান্ত, তার পুরো বিবরণ অবশ্য এখনো পাইনি। তবে অপারেশন সিন্দুর যেমনটা দেখিয়েছে, তেমনটা হলে প্রথমে হবে নির্দিষ্ট কিছু জঙ্গি ঘাঁটিতে, সেই সব লক্ষ্য বস্তুতে সার্জিক্যাল স্ট্রাইক। আপনাদের হয়তো মনে আছে, কিছুদিন আগে দিল্লিতে ভারতের এনএসএ মিস্টার ডোভালের সঙ্গে বাংলাদেশের এনএসএ খলিলুর রহমানের বৈঠক হয়েছিল। তারপর আবার কয়েকদিনের মধ্যে আবার ডোভাতেও বৈঠক বসেছিল, সেখানে আমেরিকার প্রতিনিধিরাও ছিলেন। এসব খবর আপনারা জানেন। তো সেই সময় বাংলাদেশকে ভারতের এনএসএ অজিত ডোভাল বেশ কিছু জঙ্গি ঘাঁটি, তাদের ঠিকানা, তাদের লোকেশন সবকিছু জানিয়ে দিয়েছিলেন। তো সার্জিক্যাল স্ট্রাইক এখন হলে সেই সার্জিক্যাল স্ট্রাইকের আওতায় বেশ কিছু জঙ্গি ঘাঁটি যেমন থাকবে, তেমনই থাকতে পারে যমুনায় ইউনূসের বাসভবনও। হয়তো এই খবরটাও পেয়ে গেছে বাংলাদেশের সেনা, তারাও এটা ভাবছে। তার জন্য এখন ড্রোন উড়িয়ে মাঝে মাঝেই ইউনূসের যমুনার উপরে নজরদারি চালাচ্ছে বাংলাদেশের সেনা। তো যাই হোক, আল শামস, আল বদর, আনসারুল বাংলা টিম, জামাত, এদের জঙ্গিদের চেয়েও মোহাম্মদ ইউনূস যে আরো বড় জঙ্গি এবং জঙ্গিদের সংরক্ষক, ভারত বর্তমানে সেই পাকা সিদ্ধান্তে পৌঁছেছে এবং বুঝেছে ইউনূসের পতন না হলে বাংলাদেশের বর্তমান জঙ্গিতন্ত্র খতম হবে না। এটা ভারত দৃঢ়ভাবে মনে করে। সুতরাং রুট অফ অল কজেস, ইউনূসের পতন চাই আগে। ভারতের সেনাবাহিনী সেই কথাটি মাথায় রেখে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। তবে শুধু সার্জিক্যাল স্ট্রাইক করে থেমে যাবে ভারত, এমন মনে করার কোনো কারণ নেই। ইউনূস বিদায় নিলে ইউনূসের মতের ও পথের আর কাউকে ক্ষমতায় বসাতে পারে জামায়াতের শীর্ষ নেতারা ও তাদের পৃষ্ঠপোষক পাকিস্তান এবং কিঞ্চিত কিছুটা আমেরিকা। সেই ব্যক্তি চেহারায়, পোশাকে, আশাকে, কথায়, বার্তায় জামাতি হবেন না, তবে চিন্তাধারায় জামাতি, মানসিকতায় জামাতি, ঘোর মৌলবাদী ও ভারত বিরোধী। তিনি হবেন গোঁফ দাড়িবিহীন মৌলবাদী বুদ্ধিজীবী, এই নোবেল জয়ী ইউনূসের মতন। আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানের মতো ভেগধারী কারোর নাম কিন্তু ঘুরছে বাজারে ইতিমধ্যে। বিভিন্ন গোয়েন্দা সূত্র জানাচ্ছে এমনিতেই মোহাম্মদ ইউনূসকে আর রাখতে চায় না জামাত, তার থেকে যতটা নেয়া হয়ে গেছে। সুতরাং প্রকাশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে যেমন অপসারণ ও তাদের জুতা পেটা করার দাবি উঠেছে, তেমন দাবি ইউনূসের নামে এখনো পর্যন্ত না উঠলেও সেই প্রক্রিয়া কিন্তু পরোক্ষে শুরু হয়ে গেছে। জামাতের অসন্তুষ্টির বড় কারণ ইউনূস নির্বাচন ডেকে জামাতের কথা অমান্য করেছে। তবে ওসমান হাদির খুনের ব্যবস্থা করে ও দেশব্যাপী বিক্ষোভ আন্দোলনের সাহায্যে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য যাতে স্থগিত রাখা যায়, সেই চেষ্টা সম্ভবত জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে জোট বেঁধে সেই চেষ্টা করে ইউনূস ড্যামেজ কন্ট্রোলের কিছুটা চেষ্টা চালাচ্ছেন।
জামাত তাই এখনো প্রকাশ্যে ইউনূস বিরোধী বয়ান তুলছে না, এবং দেখবেন, খেয়াল করবেন, ওয়াকারুজ্জামানের বিরুদ্ধেও এখন খুব একটা এখন আদৌ কোনো কথা বলছে না জামাত। তবে যে কোনো মুহূর্তে সব দায় ইউনূসের ঘাড়ে এবং ওই ওয়াকারুজ্জামানের ঘাড়ে চাপিয়ে হাত ধুয়ে ফেলতে পারে তারা। শেখ হাসিনার শাসনকে ফ্যাসিস্ট শাসন আখ্যা দিয়ে যে বুদ্ধিজীবীরা, সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনাকে কাঠগড়ায় তুলেছিল দিনের পর দিন, তারা ডক্টর সঞ্জিদা খাতুনের বহু পরিশ্রমে তৈরি ছায়ানটের ধ্বংস হওয়া দেখে আজ বুঝেছেন ফ্যাসিজম কাকে বলে। যে প্রথম আলো আর ডেইলি স্টার লাগাতার হাসিনা বিরোধী প্রচারণা চালিয়ে গেছে, তাদের দপ্তরে আগুন লাগার পর এখন তারাও বুঝছে ফ্যাসিস্টদের চেহারা কেমন হয়। জুলাই বিপ্লবের অন্যতম মশাল বাহক উদীচী, তারাও এখন নিশ্চয়ই বুঝতে পারছে আসল ফ্যাসিস্ট কে, হাসিনার আমল নাকি এই আমল। ভারত এই সবকিছুই পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে এসেছে ইউনূস আমলের পাপের 16 কলা পূর্ণ হয়েছে, আর অপেক্ষা নয়। মিটমিটে শয়তান জামাতের বড় অনুচর ওয়াকারুজ্জামানের সুবুদ্ধি কবে উদয় হবে তার জন্য আর অপেক্ষা নয়, এবার ব্যবস্থা নেয়ার সময় সমাগত। সেই ব্যবস্থা নেয়ার সবুজ সংকেত দিয়ে দিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক ভারতের রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু। আগেই বলেছি, কড়া বার্তা দিতে প্রথমে সার্জিক্যাল স্ট্রাইক, কিন্তু একই সঙ্গে পরিকল্পনায় আছে চিকেন স্নেক চওড়া করে এলিফ্যান্ট স্নেক করা। রোজ রোজ শিলিগুড়ি করিডোর নিয়ে বাংলাদেশের এই ব্ল্যাকমেল অসহ্য হয়ে গেছে ভারতের, এর একটা হেস্তনেস্ত করা দরকার। অসমর্থিত সূত্রে খবর পাচ্ছি মুরগির গলা এখন এই মুহূর্তে নাকি আর ঠিক মুরগির গলা নেই, ইতিমধ্যে হাতি না হলেও ঘোড়ার গলা হয়ে গেছে, কিংবা অন্য কোনো প্রাণীর গলা হয়ে গেছে। অঘোষিত অতিক্রমণে ইতিমধ্যে নাকি অনেকটাই চওড়া হয়ে গেছে ভারতের চিকেন স্নেকের অঞ্চল। ভারত চাইছে পুরো রংপুর ডিভিশন, মানে বাংলাদেশের মাথাটা কেটে নিতে। 71-এ কোনো মূল্য না দিয়ে স্বাধীন বাংলাদেশ তৈরি করে দিয়েছিল ভারত। 16,000 ভারতীয় সেনার জীবন গিয়েছিল, কয়েকশো কোটি টাকা খরচ হয়েছিল, বিনিময়ে আজকের বাংলাদেশ যারা আবার কিনা পূর্ব পাকিস্তানে ফিরে যেতে চাইছে, হুঙ্কার দিচ্ছে ভারতের 7 রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করবে। তাই এবার সুদে আসলে পুরনো পাওনা উসুল করবে ভারত। শুধু শিলিগুড়ি করিডোর চওড়া করা নয়, 7 সিস্টার্সের 7 রাজ্য ও সিকিমের যোগ যাতে সমুদ্রের সঙ্গে করা যায়, সেজন্য বাংলাদেশের নিজের যে আরেকটা চিকেন স্নেক আছে ফেনী নদী বরাবর, সেই চট্টগ্রামকে মুক্ত করার কথাও ভাবছে ভারত। ত্রিপুরার যুদ্ধ বিমান ঘাঁটি জোরদার করা হয়ে গেছে ইতিমধ্যে। এর সঙ্গে মিজোরামে নতুন একটি সেনা গ্যারিসন তৈরি করছে ভারত। ভারতের এসব ভাবনা বাংলাদেশের বন্ধুদের খারাপ লাগতেই পারে, সেটাই স্বাভাবিক। আমার দেশ যদি ছিন্ন বিচ্ছিন্ন হয় আমার তো খারাপ লাগবেই, কিন্তু তাদের মনে রাখতে বলি, এভাবে ভাবতে ভারতকে বাধ্য করেছে জামাতের দালাল ইউনূস ও তার মাথা মোটা নাবালক চেলা চামুন্ডারা, দায় তাদের। পাকিস্তানের আইএসআই ঢাকা কার্যালয়ে কি করছে? পাকিস্তানের আইএসআই বা গুপ্তচর সংস্থার ঢাকা কার্যালয় খোলা প্রায় 2 মাস হতে চলেছে। আপনারা জানেন যে গত অক্টোবরের শেষ সপ্তাহে পাকিস্তান আর্মির সেকেন্ড ইন কমান্ড জেনারেল শাহির শামশাদ মির্জা বাংলাদেশ সফর করেছিলেন, এবং এই শাহির শামশাদ মির্জা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মোটামুটি কয়েকদিনের একটা সফর ছিল তার, 4 দিনের মতো। এই 4 দিন সফর পরবর্তী সময়ে বাংলাদেশে আইএসআই কার্যালয় খোলার একটা খবর পাওয়া গিয়েছিল। পাকিস্তান দূতাবাসেই এর কার্যালয়, একজন ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে এই কার্যালয়টা 50 দিন প্রায় হয়ে যাচ্ছে। এই 50 দিন বা 2 মাসে কার্যালয়টা কি বসে আছে? কোনো সূত্র বলছে, বিশেষ করে ভারত, যেহেতু ভারতের মাথা ব্যথার কারণ, আমরা তো সাধারণ মানুষ, বাংলাদেশ প্রকৃতির রাজ্য, প্রাকৃতিকভাবে চলছে, আমাদের গোয়েন্দাগিরিও নেই, আমাদের সাধারণ মানুষেরও কোনো বেকার নেই, চলছে চলুক, যাচ্ছে যাক, এই হালে আমরা চলছি। কিন্তু ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ, ভারত যখন জানতে পেরেছে বাংলাদেশে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর কার্যালয় হয়েছে, তখন থেকেই ভারত নজরদারিতে রেখেছে। কিন্তু আইএসআই এখন কি করছে, বাংলাদেশে আসলে কাজটা কি?
এই কাজের ক্ষেত্রে যেটি জানা যাচ্ছে, আমরা তো আসলে আমাদের নির্ভরযোগ্য জায়গা বাংলাদেশের গণমাধ্যম নেই, ভারতীয় গণমাধ্যম এবং বিদেশি গণমাধ্যম। সেই বিদেশি গণমাধ্যমের ভারতীয় গণমাধ্যমের সূত্র ধরেই আমরা যেটি জানতে পারছি, যেটি জানা যাচ্ছে যে বাংলাদেশে সাম্প্রতিক হিংসা, যে এই যে চরম হিংসাত্মক হয়ে উঠেছে বাংলাদেশ, বিশেষ করে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে বাংলাদেশ হিংসার আগুনে জ্বলছে। 11 ডিসেম্বর তফসিল ঘোষিত হলো, 12 ডিসেম্বর থেকে এই হিংসা শুরু হয়ে গেল। এটা কি হঠাৎ করে একজন ওসমান হাদিকে হঠাৎ করে কি শুইয়ে দিল? এগুলো সবকিছু পূর্ব পরিকল্পিত বলে আভাস পাওয়া যাচ্ছে। কারণ একটা লাশ দরকার ছিল এবং লাশটাও পূর্ব পরিকল্পিত, এবং লাশটা কার ফেলানো হবে সেটাও পরিকল্পিত, এবং তারই পরিকল্পনা হিসেবে লাশ ফেলানো হয়েছে। এবং এই যে এই অবস্থা, এই কার্যক্রমগুলো যা কিছু, সবকিছুর পেছনে এখানে পাকিস্তানি আইএসআই এর প্রভাবেই এই ঘটনাগুলো ঘটছে, এমনটাই ভারতীয় সূত্রগুলো বলছে। শুধু তাই নয়, বাংলাদেশে বসে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত, যেটা 7 সিস্টার্স নামে পরিচিত, সেই 7 সিস্টার্সকে অস্থির করবার সব ধরনের প্ল্যান, পরিকল্পনা মাফিক রুটিন কর্মকাণ্ড যা কিছু হওয়ার সব কিছু আইএসআই বাংলাদেশে বসে চালাচ্ছে। 2024 সালে বাংলাদেশের ক্ষমতার মসনদে ডক্টর ইউনূস বসবার পর থেকে আপনারা পাকিস্তান প্রীতি তো দেখছেনই। পাকিস্তান শুধু কি, আমি বারবারই বলি যে এখানে কি আত্মীয়তা করতে এসছে, নায়র করতে আসছে? না, নায়রেও আসেনি, আত্মীয়তা করতেও আসেনি। তাদের সুনির্দিষ্ট প্ল্যান, পরিকল্পনা আছে। ভারতের জন্য অবশ্যই মাথা ব্যথার কারণ, পশ্চিম সীমান্তে যেমন একটা শঙ্কার কারণ, ঠিক তেমনি ইতিমধ্যে পূর্ব সীমান্ত নিয়ে ভারতকে একটা বাড়তি টেনশনে রাখতে পেরেছে। পাকিস্তান যতই মিসকিনের দেশ হোক, ফকিরের দেশ হোক, ভারতকে একটা টেনশনে রেখেছে। এবং এই টেনশনের কার্যক্রম আমরা গত সরকার পতনের পর থেকেই দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পরিবর্তিত সরকার, ইউনূস সরকারের সাথে পাকিস্তান প্রীতিটা কিরকম। এগুলো আর নতুন করে ব্যাখ্যার কিছু নেই। সামরিক বেসামরিক মিলিয়ে ডজন খানেকের বেশি মনে হয় ইতিমধ্যে এই গত 1.5 বছরে প্রতিনিধি দল এসেছে। উদ্দেশ্য ছাড়া কি এমনি আসছে? জেনারেল শাহিন শামসাদ মির্জা ঢাকা সফর করবার পরে বাংলাদেশের ইউনূস সরকার পাকিস্তানের আইএসআই এর কার্যালয় খোলবার অনুমতি দেয়, এবং তখন থেকে আশঙ্কা করা হচ্ছিল যে ভারতের নাকের ডগায় বসে পাকিস্তানের গুপ্তচর সংস্থা কি করতে পারে, সন্ত্রাসবাদকে উস্কে দিতে পারে, পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সীমান্ত সুরক্ষাও কিছুটা চাপের মুখে পড়বে বলেই ভারত এবং আন্তর্জাতিক মহল আশঙ্কা প্রকাশ করছিল। সেগুলো ঘটতে শুরু করেছে ইতিমধ্যেই। ভারতীয় একটি গণমাধ্যম বলছে যে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা বলেন, আইএসআই এর ঢাকা সেলের প্রাথমিক লক্ষ্য হলো বাংলাদেশের শাসনভার জামাতের হাতে তুলে দেওয়া, যাতে দেশে অশান্তির বাতাবরণ তৈরি করা যায়। যদি তা চূড়ান্ত বিচারে সম্ভব না হয়, তাহলে বিকল্প হিসেবে তাদের লক্ষ্য হলো নির্বাচনকে আরো বিলম্বিত করা। সব বিচার বিশ্লেষণ করে হয়তো মনে হয়ে থাকতে পারে যে জামাতের হাতে কি আসলেও আদেও কি ক্ষমতা তুলে দেওয়া সম্ভব। যদি সম্ভব না হয় তাহলে তাদের বিকল্প অপশন আছে, নির্বাচনকে বিলম্বিত করতে হবে। আমরা ইতিমধ্যে একটা হজবরল সিচুয়েশন কিন্তু দেশের মধ্যে দেখতে পাচ্ছি। তবে একটি সূত্রের দাবি, পাক গুপ্তচর সংস্থার বৃহত্তম লক্ষ্য হলো ভারত। তারা পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে সন্ত্রাসী সংগঠন তৈরি করতে চায়। এর জন্য তারা ভারতের নিরাপত্তা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করতে পারে, যাতে অনুপ্রবেশ সহজ হয়। আগামী বছর মার্চ এপ্রিলের দিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে বাংলায় বড়সড় ষড়যন্ত্রের পরিকল্পনায় মেতে রয়েছে আইএসআই এর ঢাকা সেল। সূত্রটি আরো দাবি করেছে যে জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা তথা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যু পূর্ব পরিকল্পিত। আমি শুরুতেই যে কথাটি বলছিলাম, আর এর নেপথ্যেও রয়েছে আইএসআই এর ঢাকা সেল। বাংলাদেশের মাটিতে শাখা খোলার পর থেকেই ঢাকাকে অশান্ত করার ষড়যন্ত্র করছিল তারা। অপেক্ষা করছিল সঠিক সময়ের। তারপর বাংলাদেশে নির্বাচন ঘোষণার পরই পরিকল্পনাটি তারা কার্যকর করে। আমি শুরুতেই যেগুলো বলছিলাম যে নির্বাচনের তফসিল ঘোষণা হলো, ঠিক তফসিল ঘোষণার পরের দিনই
ওসমান হাদিকে সরিয়ে দেওয়া হলো এবং সেই থেকে বাংলাদেশ আসলে অস্থির। দেশে বিদেশে একটা শঙ্কা জাগছে যে বাংলাদেশে কি আদৌ যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনটা হবে কিনা। জামাতের আইএসআই এর পরিকল্পনা জামাতকে ক্ষমতায় বসানো কি সম্ভব? যদি না সম্ভব হয় তাহলে তাদের যথারীতি পরিকল্পনা বাংলাদেশকে অস্থির করে রাখতে হবে, নির্বাচন বিলম্বিত করতে হবে এবং ইউনূস সরকারের যাত্রা দীর্ঘ করতে হবে, যে কোনো ভাবে যাত্রা দীর্ঘ করতে হবে। এবং সেই পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের আইএসআই এর কার্যক্রম চলছে। আমি শুরুতেই বলেছি যে তারা এখানে দাওয়াত খেতে আসেনি, আত্মীয়তা করতে আসেনি, নায়র করতে আসেনি। পাকিস্তানি বাহিনী বারবার বাংলাদেশে আসছে বাংলাদেশকে ব্যর্থ করা এবং ব্যর্থ বাংলাদেশের উপরে, বাংলাদেশ যদি ব্যর্থ হয়, কথা বলার শক্তি যদি হারিয়ে ফেলে, সেই বাংলাদেশকে তারা যেভাবে চালাতে চাইবে সেভাবেই চালাতে পারবে এবং ভারতের জন্য বাংলাদেশ একটা নতুন থ্রেট তৈরি হবে। এটি হচ্ছে পাকিস্তানের মূল পরিকল্পনা এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে এখানে আইএসআই এর কার্যালয় করা হয়েছে। আমরা জানি না এগুলোর শেষ কোথায়। বাংলাদেশকে চূড়ান্ত বিচারে আসলে ব্যর্থ হবে, তারপরেও আমি আশা জাগিয়ে রাখি বাংলাদেশ ব্যর্থ হবে না, পাকিস্তানি পরিকল্পনা এখানে বাস্তবায়িত হবে না। আমরা নিশ্চয়ই আলোর পথ দেখব। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বাংলাদেশে তার কাউন্টার পার্ট খলিলুর রহমানের একটা ওয়ার্কিং রিলেশন বা কাজ চালানোর সম্পর্ক সম্প্রতি গড়ে উঠেছে। এর শুরু প্রথমে দিল্লি বৈঠকে, তারপর কাতারের দোহা বৈঠকে। দিল্লির বৈঠকটি হয়েছিল নভেম্বরের 19-20 তারিখে নয়াদিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভ তার 7ম এনএসএ পর্যায়ের বৈঠকের ফাঁকে সেই দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকের দিন ছিল নভেম্বরের 19 এবং 20 তারিখে, কিন্তু খলিলুর রহমান তার একদিন আগেই 18 তারিখেই এসে যান দিল্লিতে এবং বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। এই বৈঠকে যে আলোচনাটা ছিল, বাংলাদেশে 2024-এর রাজনৈতিক পট পরিবর্তন, তারপর এটি ছিল দুই দেশের নিরাপত্তা প্রধানদের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। এর দিন কয়েকের মধ্যে নভেম্বরের শেষ সপ্তাহে কাতারের দোহায় হয়েছিল দ্বিতীয় বৈঠক। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী দোহার বৈঠকে খলিলুর রহমান এবং অজিত ডোভাল ছাড়াও আমেরিকার এবং বিশেষ করে সিআইএর প্রতিনিধিরাও ছিলেন। এখানে মূলত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক রূপান্তর, নির্বাচন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়েছিল। আঞ্চলিক নিরাপত্তা প্রাধান্য পেলেও অত্যন্ত জোরালোভাবে সেখানে এটা প্রাধান্য পেলেও অত্যন্ত জোরালোভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা ইনক্লুসিভ ইলেকশন বিষয়টি আলোচিত হয়েছিল। দোহায় পশ্চিমের বিভিন্ন দেশের শক্তি এবং মার্কিন প্রতিনিধিদের পক্ষ থেকে একটি বার্তা স্পষ্ট করে দেয়া হয়েছিল যে বাংলাদেশ যাতে দীর্ঘস্থায়ী অস্থিরতার দিকে না যায় সেজন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। দিল্লি ও দোহা এই দু জায়গার বৈঠকেই ভারত এবং কিছু পশ্চিমা দেশ সরাসরি প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার সম্ভাব্য নেতিবাচক প্রভাব, যেমন সেই প্রভাবগুলো কেমন, যেমন চরমপন্থার উত্থান বা গৃহযুদ্ধ সদৃশ পরিস্থিতি সেটা আসতে পারে এবং সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। আন্তর্জাতিক দাতা সংস্থা যারা ঋণ দেয়, ঋণদাতা সংস্থাগুলো এবং ভারত ও আমেরিকা সহ প্রভাবশালী বেশ কিছু দেশ, পৃথিবীর প্রায় সমস্ত দেশ এখন স্পষ্ট করে দিয়েছে আওয়ামী লীগের মতো কোনো বড় দলকে নিষিদ্ধ বা নির্বাচনের বাইরে রেখে দেয়া হলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হতে পারে। দোহা বৈঠকে
আমেরিকানদের অবস্থান ছিল নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক এবং সেখানে আওয়ামী লীগকে রাখতেই হবে। ঠিক হয়েছিল দোহা বৈঠকের পরেই শিগগিরই দু দেশের মধ্যে ভারত এবং বাংলাদেশের এনএসএ পর্যায়ে ফলো আপ অ্যাকশন নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে, কিন্তু সে বৈঠক আর হয়নি। বরং খবর পাওয়া যাচ্ছে দিল্লি ও দোহা বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত খলিলুর রহমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে জানালে তিনি আদৌ খুশি তো হননি, বরং স্পষ্টতই রুষ্ট হন এবং এইসব আলোচনাগুলো তোলার জন্যে, আলোচনায় নিয়ে আসার জন্য এইসব বিষয়গুলো তিনি খলিলুর রহমানের সাথে তার কিছু কথা কাটাকাটি গোছেরও হয়। আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে খবর পেয়েছেন, সেটা হচ্ছে দোহা বৈঠকের পর থেকে খলিলুর রহমান কিন্তু বেশ কিছু দিন ধরে একটু চুপচাপ রয়েছেন। তিনি বেশি নড়াচড়া করছেন না, যেমন আগে খুব ঘোরাফেরা করতেন সেটা তার দেখা যাচ্ছে না। তাহলে আর ইউনূস এই দিল্লি এবং দোহা বৈঠকের যে আলোচনা হয়েছে সেটাতে তিনি যেমন রুষ্ট, আবার সেই সঙ্গে রুষ্ট হওয়া ছাড়াও তিনি নিরুপায়। জামায়াত ও এনসিবির বিরুদ্ধে গিয়ে নিরুপায় এই জন্যেই, জামায়াত ও এনসিবির বিরুদ্ধে গিয়ে ইনক্লুসিভ বা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার বিষয়ে সায় দিলে তার বিপদ, আবার সায় না দিলেও আন্তর্জাতিক মহল থেকে বিপদ। অতএব তিনি বোবা হয়ে আছেন এবং বোবার শত্রু নেই, সেই জন্যই তিনি বোবা হয়ে আছেন। কিন্তু খলিলুরের সঙ্গে মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠতার কথা ইউনূসের অজানা নয়, তাই সরাসরি তার বিরূপ প্রতিক্রিয়া সেটা খলিলুর রহমানকে না জানিয়ে ইউনূস সাহেব খলিলুরকে এড়াতে শুরু করে দিয়েছেন। খলিলুরকে খুব একটা গুরুত্বও তিনি ইদানিংকালে দিচ্ছেন না। কিন্তু তিনি গুরুত্ব না দিলেও ভারত তো চুপ করে বসে থাকতে পারে না, কারণ কথাই হয়েছিল যে দোহা বৈঠকের পর ফলো আপ বৈঠক হবে এবং ফলো আপ নিয়ে অজিত ডোভাল চাপ দিতে শুরু করেছেন খলিলুর রহমানকে। বলছেন, কি সিদ্ধান্ত নিচ্ছে আপনার সরকার বলুন, নির্বাচনের দিন তো এগিয়ে আসছে, আর দেরি করলে কবে আওয়ামী লীগ প্রার্থীদের নমিনেশন ফাইল করবে, তারা কবে নমিনেশন ফাইল? ডোভালের চাপে খলিলুর এক সময় বলে ফেললেন যে আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, তাকে স্পষ্ট জিজ্ঞেস করব যে তিনি ঠিক কি করতে চলেছেন সেটা স্পষ্ট করে বলুন। এবং তারপরে কি হলো, অ্যাপয়েন্টমেন্টের সময় জেনে নিলেন ডোভাল এবং নির্দিষ্ট দিনে তিনি চলে গেলেন খলিলুর রহমান মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় কথা বলতে। কথা চলছে দুজনের, আর তখনই ফোন গেল অজিত ডোভালের, ফোন এলো আমাদের খলিলুর রহমানের মোবাইলে। ফোনটা রিসিভ করে দু চার কথা হতে না হতেই ডোভাল বললেন, ফোনটা আপনি প্রধান উপদেষ্টাকে দিন। এবং তখন খলিলুর রহমান ফোনটা এগিয়ে দিলেন প্রধান উপদেষ্টার কাছে, বললেন যে আপনার সাথে কথা বলতে চান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ইউনূস সাহেবের সাহস হয়নি অস্বীকার করতে, তিনি ফোন নিলেন, আর তখনই স্পষ্ট ভাষায় ডোভাল যে কথাগুলো বললেন ইংরেজিতে তার বাংলা তর্জমা করলে এমনটা দাঁড়ায়, নমস্কার প্রধান উপদেষ্টা সাহেব, দিল্লি ও দোহার বৈঠকে আপনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আমরা এবং আমেরিকার প্রতিনিধি দল সবার সামনে বসে আলোচনা হয়েছিল এবং সেই আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে মুক্ত, স্বচ্ছ ও সমস্ত দলের অংশগ্রহণমূলক নির্বাচন চাই। কিন্তু আপনার সরকার বিষয়টিকে ঝুলিয়ে রেখেছেন। মনে রাখবেন, আপনার সরকার কোনো নির্বাচিত সরকার নয়। আপনার অগণতান্ত্রিক সরকার গণতন্ত্রের সংজ্ঞা নির্ধারণ করবে, এটা চলতে পারে না। এবং
সারা পৃথিবী আজকে বলে দিচ্ছে এটা চলবে না। আওয়ামী লীগ সরকারের 15 বছরের ফ্যাসিস্ট শাসনে অত্যাচারের রেকর্ড যা ছিল সে রেকর্ড ভেঙে দিয়েছে আপনার 15 মাসের সরকার। এর পরেও ভারত এবং বিশ্ব আপনাকে সহ্য করেছে, কিন্তু আর নয়। আমাদের কাছে, ভারতের কাছে আমাদের ট্রাম্প সাহেবের, প্রেসিডেন্ট ট্রাম্পের স্পষ্ট নির্দেশ এসেছে, বাংলাদেশের বিষয়ে আমরা সিদ্ধান্ত যেটা নেব সেই সিদ্ধান্ত তার। কিন্তু সেই জন্যই ভারত কোনো রকম ভাবে কোনো জিনিসটা খারাপ জায়গায় পৌঁছক, আরো খারাপ হোক, চূড়ান্ত খারাপ জায়গায় যাক, এটা আমরা চাইনি। সুতরাং ভারত আপনাকে এতদিন সহ্য করেছে, কিন্তু আর নয়। আমরা বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব না, এটাই ঠিক আছে এখনো পর্যন্ত। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করলেও আপনি সাবধানে থাকবেন। এই কথার কি মানে হতে পারে সেটা আপনি আপনার নিজের মতো করে এর মানেটা তৈরি করে নিন। এই বার্তালাপের খবর নয়াদিল্লির সাউথ ব্লকের সর্বত্র এখন আলোচনার বিষয়। সেখান থেকে তৈরি থাকার আদেশ নতুন করে চলে গেছে কলকাতার বিজয় দুর্গে, যা কিনা ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় হেডকোয়ার্টার। সুতরাং আগামী দিনগুলোতে কিন্তু একটা কি বলবো, একটা খুব বড় একটা ঘটনা বলুন বা দুর্ঘটনা বলুন, তার মুখোমুখি হওয়ার মতো দিন আসছে।